রাত পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমারই চোখের সামনে সবকিছু হচ্ছে, কিন্তু আমাকে নীরবে সবকিছু মেনে নিতে হচ্ছে। আমার আর আমার স্বামীর বিয়ে হয়েছে প্রায় 10 বছর। 10 বছরে আমাদের মধ্যে কোনো সন্তান নেই। সমস্যা কিন্তু আমার না, সমস্যা ছিল আমার স্বামীর। বিয়ের 2 বছর পরে থেকে যখন আমরা সন্তান নেওয়ার চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক টেস্ট করেছি, পরে শেষমেশ ডাক্তার আমাদেরকে বলিয়ে দেয় যে আমার স্বামীর সমস্যা, সে কখনো বাবা হতে পারবে না। দিন রাতে আমার স্বামী আমার পা জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, আমাকে বলেছিল তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেও না। তার সেই মায়াবী মুখ দেখে সেদিন বুকে টেনে নিয়ে তাকে বলেছিলাম আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আর একটা সন্তান কি স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? তুমি আমাকে ভালোবাসলেই যথেষ্ট, তুমি আমার জীবনে থাকলেই যথেষ্ট। আমি না হয় মা নাই হলাম। পরে থেকে আমাদের সংসারটা খুব সুখে আনন্দে চলছিল। আমি, আমার স্বামী আর শাশুড়ি 3 জন মিলে ছিল আমাদের সংসার। আমার শাশুড়িও আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো। স্বামী 2 ভাই, সে আর তার বড় ভাই। তার বড় ভাই একটু দূরে কিছুটা জায়গা কিনে নিয়ে অনেক বড় একটা বাড়ি করেছে। তার সংসারে 2টা মেয়ে আছে। বড় ভাবিকে দেখলে এখনো এত সুন্দরী, এত রূপসী, মনেই হয় না যে তার এত বড় বড় 2টা বাচ্চা আছে। বড় যা ছিলেন আমার শাশুড়ির ভাইয়ের মেয়ে, সে পছন্দ করে তার ভাইয়ের মেয়েকে তার বড় ছেলে দিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছিল। হঠাৎ করে আমার ভাসুর অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাবি একদম অল্প বয়স ছিল, স্বামী হারা হয়ে গেল। তো আমার ভাসুরের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরেই ছিল, আর এত বড় বাড়িতে সে 2টা বাচ্চা নিয়ে কিভাবে একা একা থাকবে। এজন্য আমার ভাসুর মারা যাওয়ার পরে থেকে আমার শাশুড়ি মাঝে মাঝে তার কাছে গিয়ে থাকতো। সেও তার বাচ্চা কাচ্চা নিয়ে এই বাড়িতে এসে আমাদের সাথে থাকতো। আমার যাও আমাকে খুব ভালোবাসতো, তার সাথে আমার সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল। তার হাজবেন্ড মারা যাওয়ার পরে থেকে আমি তাকে আরো অনেক বেশি ভালোবাসতাম, অনেক কেয়ার করার চেষ্টা করতাম যাতে সে কখনোই মনে কোনো কষ্ট না পায়। ভাসুর যখন বেঁচে ছিলেন তখন থেকেই আমার স্বামী তার 2 বাচ্চাকে অনেক বেশি ভালোবাসতো। ভাসুর মারা যাওয়ার পরে থেকে সেই ভালোবাসাটা আরো অনেক বেশি বেড়ে যায়। ভাসুরের ছেলে মেয়েরাও তার চাচাকে খুব ভালোবাসতো, সবসময় ছোট আব্বু বলে ডাকতো। কিন্তু ইদানিং খেয়াল করলাম আমার ভাসুর মারা যাওয়ার পরে থেকে তার ছেলে মেয়েরা আমার স্বামীকে আব্বু বলেই ডাকছে। আর ভাসুরের মেয়েটাই আমার স্বামীর সাথে আমার সাথে এসে এই বাড়িতে থাকে এবং আমাদের সাথেই ঘুমায়। আমরা 3 জন একই খাটে ঘুমাতাম। মাঝে যখন ভাবি সহ এসে থাকতো তখন ভাবি আমার শাশুড়ির সাথে ঘুমাতো। আর 2 বাচ্চা নিয়ে 4 জন যেহেতু আমাদের খাটে জায়গা হতো না, আমার স্বামী তার 2 বাচ্চা নিয়ে খাটের উপর ঘুমাতো, আমি নিচে ফ্লোরে বিছানা পেতে ঘুমাতাম। মাঝে মাঝে গিয়ে আমার শাশুড়ি আমার জায়ের সাথে তার বাড়িতে গিয়ে থাকলেও তার 2 বাচ্চা প্রায় সময়ই আমাদের সাথেই ঘুমাতো। যেহেতু 4 জন এক বিছানায় ঘুমানো যায় না, আমাদের বিছানাটা অনেক ছোট ছিল, এগুলার আমি যদি নিচে ঘুমাতাম আমার একটু অসুবিধাও হতো। সেই থেকে আমি আলাদা রুমে ঘুমানো শুরু করি, আর আমার স্বামীর সাথে আমার দূরত্বটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমাদের এই বাড়িটা অনেকটাই ছোট ছিল, আর আমার জায়ের বাড়িটা মানে ভাসুরের বাড়িটা অনেক বড় ছিল। আমার শাশুড়ি এবং স্বামী তার বাচ্চা কাচ্চা নিয়ে ওই বাড়িতেই বেশিরভাগ সময় থাকা শুরু করে। সপ্তাহে একদিন এসে আমাকে বাজার করে দিয়ে যেত। তখন থেকে খেয়াল করলাম আমার শাশুড়ির আচরণও চেঞ্জ হয়ে গেছে। আমাকে সে আগের মতো আর ভালোবাসে না, মানে 2 চোখের বিষ। আমি এখানে না থাকলেই মনে হয় সে খুশি হয়। সপ্তাহে একদিন যখন আমার স্বামী আমাকে বাজার করে দিতে আসতো, তখন আমি যদি মাঝে মাঝে তাকে বলতাম যে এখানে থেকে যাও, আজকে আমার কাছে তোমাকে অনেক বেশি মনে পড়ে, আমার একা একা থাকতে আমার অনেক কষ্ট হয়। তখন আমার স্বামী আমার গায়ে পর্যন্ত হাত দিত। তো আমি গরু, ছাগল, হাঁস, মুরগি পালতাম, সেহেতু আমার পক্ষে সম্ভব ছিল না এই বাড়ি রেখে ওই বাড়িতে গিয়ে তাদের সঙ্গে থাকা। এভাবেই কেটে যায় প্রায় 3 থেকে 4 মাস। হঠাৎ একদিন আমার স্বামী আসে তার মাকে সাথে করে নিয়ে। শাশুড়ি এসে আমাকে বলছে তোমাকে 3 লাখ টাকা দেই, তুমি চলে যাও, আমি আমার বড় বউয়ের সাথে আমার এই ছেলেটার বিয়ে দেব। ওদের বিয়ে হলে আমার ছেলেটাও 2টা সন্তান পাবে, আর আমার বড় বউরও একা একা থাকতে হবে না। তো অল্প বয়স, ও একা একা থাকবেই বা কিভাবে? এখন তোমার ইচ্ছা, তুমি যদি ওদের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারো তাহলে থাকো, আর তা না হলে 3 লাখ টাকা নাও আর বাবার বাড়িতে চলে যাও। আমার শাশুড়ির কথার কোনো প্রতি উত্তর করিনি, শুধু আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম। এই সেই বেঈমান যে আমার পা জড়িয়ে ধরে কান্না করেছিল যেন আমি তাকে কখনো ছেড়ে না যায়। আর আজ সে সন্তান পাবে, নতুন বউ পাবে, নতুন সংসার পাবে, পরিপূর্ণ একটা সংসার হবে বলে আমাকে বলছে 3 লাখ টাকা নিয়ে চলে যেতে। আমার শাশুড়ি আরো বলল যে আমার নাকি কোনো কিছুতেই সমস্যা হবে না, সবকিছু তারা দিয়ে পরিপূর্ণ করে রাখবে। তো আমার বাবার বাড়িতে আমার বাবা মা কেউই বেঁচে ছিল না, আর আমার ভাইয়েরা যখন আমাকে নিয়ে যেতে চেয়েছিল তখন আমি চলে যাইনি। এখন যাওয়াটা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না, তাই আমাকে সবকিছু মেনে নিয়ে এই বাড়িটাতেই পড়ে থাকতে হয়। আমার শাশুড়ি, আমার স্বামী, জায়ের 2 বাচ্চা মিলে সেই ভাসুরের বাড়িতেই এখন থাকে, তারা সংসার করে। মাঝে মাঝে এসে আমাকে হাত খরচ দিয়ে যেত, আগে মাসে একবার বাজার করে দিয়ে যেত। তারপর একদিন আমি তাকে বললাম তোমাকে আর আসতে হবে না, আমার খরচ চালাতে হবে না, আমি টুকটাক হাঁস মুরগি যা পালি থেকে যে ইনকাম
হয় আমি একা মানুষ, আমার চলে যায়, কি এত কষ্ট করতে হবে না আমার জন্য, তুমি ভালো থেকো। ওদের সাথে প্রতিবাদ করে আমি হয়তো পারতাম না, সেদিন পেরে উঠতাম না, তাই সবকিছু মেনে নিয়েছি। আমার সমস্ত অভিযোগ ওই যে জায়নামাজে বসে উপরওয়ালার কাছে দিয়ে রাখি। যদি সত্যি তিনি একজন থাকেন আর ন্যায় বিচারক হন, তাহলে সবকিছুর বিচার, আমার সাথে অন্যায় করার বিচার, সবকিছুর বিচার তিনি একদিন করবেন ইনশাআল্লাহ।